নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের একটি নতুন এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত আকাশবাণী। গল্পের সূত্রধর শুভম এবং অন্যান্য চরিত্রে শ্যামল, পার্থ, শুভম এবং আমি ব্রততী। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি বিকেল যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকড়কণা ছড়াচ্ছিল। এমন সন্ধ্যায় বরদার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গিয়েছিল। সে গুনগুন করে একটি প্রেমের গান করছিল। যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু আসলো। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের সদস্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূত প্রেত নিয়ে তর্ক করবার মতলব নিয়ে সে এই ক্লাবে ঢুকেছে। প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়াইয়ে ভেড়ার মতন জুজুৎসু ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের শরণাপন্ন হতে হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশুর সে তেজ নেই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে। মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞেস করল, হ্যাঁ সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না। সোজা বড়দার সামনে গিয়ে দাঁড়াল। একাগ্রভাবে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, একটু পায়ের ধুলো দাও। বলে তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হাঁ করে রইলাম। এমন কাণ্ড জীবনে দেখিনি। বড়দাও ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতে সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শুনবার জন্য আমরা সবাই মিলে তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ আনমনাভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটা নতুন বাঙালি ভদ্রলোক এসছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানা আগে মাইনর স্কুল ছিল না, সেইটা ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা। তোমরা দেখেছো বোধ হয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আমার আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করার জন্য নিজে উপযাজক হয়ে তার কাছে গিয়েছিলাম। বছর ৪৫ বয়সের একটি শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার ওপর রেডিওর এরিয়াল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি ২-৪টে কথা হলো। কাজকর্ম কিছুই করেন না, পয়সা আছে, পুত্রকন্যা কেউ নেই। বছর 10 আগে পত্নী বিয়োগ হয়েছে। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর 1.5 গয়ায় ছিলেন। সেখানে তার মন টিকল না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য
হয়েছিলাম, কিন্তু প্রথম আলাপেই তো আর এ কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব জিনিসপত্র সঙ্গে করে এনেছিলেন না, তাও বেশ দামি এবং শৌখিন। দেখলুম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হলে কি হয়, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আর 2বার মতো দেখা হয়েছিল, তার বাড়িতে গিয়েছিলাম। তার চরিত্রের 2-একটা ছোটোখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু সপাক আহার করেন। একটিমাত্র শুকো চাকর রেখেছেন। সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষ কেউ নেই, অথচ বসার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আচ্ছা, আরও লক্ষ্য করলাম লোকটি যে পরিমাণে অমায়িক, সেই পরিমাণ কিন্তু মিশুক নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি 3বার তার বাড়িতে গেলাম, তিনি একবারও পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ করলাম। সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন যে তাকে বড়লোক মনে করে আমি তার মোসাইবি করছি। যাওয়া বন্ধ করে দিলাম। তারপর পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, এই পর্যন্তই। এইভাবে সপ্তাহ 3 কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা আমার কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছায়। আমার স্ত্রী আমাকে খবরটা দিল। প্রিয়তোষবাবু নাকি সুবিধের লোক নয়। রাত্রি 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়। পাড়ার কেউ কেউ শুনেছেন। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুঁত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তো তাকে লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না, আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেব, এত বড় অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যাই হোক, এই বিষয়ে করবার কিছু নেই। করবার মধ্যে ওই বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি। অন্তত তখন তাই আমার মনে হয়েছিল। এই কাল সকালবেলায় ওই পাড়ার ছোকরা দলের চাই ওই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূতটা ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মার প্যাঁচ নেই, মেজাজটা কড়া। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুলল। শুনেছেন বোধহয়? হ্যাঁ, দেখলাম ভূতর মন এখনো আমার মতো নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি। কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের ওপর কিল মেরে বলল, এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন ধরে দুঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলের সম্ভ্রম করি। তবুও ক্ষীণ আপত্তি করে বললাম, শুধু কানা ঘুষোর ওপরে এতটা বাড়াবাড়ি করা কি সঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হয় করা উচিত, বুঝলে? বেশ, তো আপনি যাচাই করুন না। হ্যাঁ, কি বলছেন? অতঃপর
ভূতোর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাত্রে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়াটা ভালো। রাত্রি 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রাবার শোল জুতো পায়ে দিয়ে বেরুলাম। স্ত্রীকে বলে গেলাম, ফিরতে হয়তো দেরি হবে, বুঝলে, ঘুমিও না। ওই যে দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শুনো। হ্যাঁ, প্রিয়তোষবাবুর ফটকের সামনে ভূতোর সঙ্গে দেখা হলো। ভূত এমন গোয়ার, জুতোটা পরে এসছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললাম, ও জুতো পরে এসছো কেন? ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। বেশ বেশ, আমি বাইরে পাহারায় রইলাম। রাস্তাটা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললাম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার উপর খিলেনের কাঁচের ভিতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভিতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একটা দুর্মুর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস তো কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো, তার একটা খসড়া মনে মনে ভেবে রাখছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তো তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতে হবে তখন তো আর দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরেই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু একটু করে হাওয়া দিচ্ছিল, ফাল্গুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হয়নি। মনে হলো এমন রাতে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, এটা আমার মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে, বেশ সহজ গলাতেই কথা বলছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয়ে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রীলোকের তো বটে। মিষ্টি ভরা গলা, কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতো তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলাম। গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন। একা বসে সংসারের প্রান্ত জানালায় দিগন্তের নীলিমায় চোখ পড়ে অনন্তের ভাষা। আলো আসে ছায়ায় জড়িত, শিশিরের গাছ হতে শ্যামলের স্নিগ্ধ সখ্য বহি বাজে মনে নহে দূরে। কিছুক্ষণ পর কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দৌড়ের কাছে
কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলুম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হয় যেন মেয়েলি গলাটা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না, আর আসবো না। কেন যে তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয়, আতঙ্ক জমা হয়ে উঠছিল। কারণ কারণ মেয়েলি গলাটা কেবল বাঙালি মেয়ের গলা নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে 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 ঘেমে উঠেছিলাম আর ভাবছিলাম, কে কে হতে পারে। হঠাৎই ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10-12 সেকেন্ড আর কোনো শব্দই নেই। তারপর একটা সুমিষ্ট ব্যঙ্গের হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম। একটি ভদ্রলোক দরজার কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন। যাও, আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলাম। পালাবো 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 কিনে ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে সামনে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, মৃদু শক্তির একটা নীল আলো। বাল্ব জ্বলছিল। দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয় ধরা পড়ার লজ্জার সেখানে লেশ মাত্র নেই। আসুন। একরকম অসার ভাবেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলার অধিকারিণী কোথায় অদৃশ্য হয়ে গেছে। কেবল কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরুচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিওই শুনছিলেন। যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতাম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখ দিয়ে আর কোনো কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেবার আগেই সেই ব্যঙ্গের হাসিটা আমার কানের কাছে আবার জংকার দিয়ে উঠল। আমি ধরপর করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপর এই কথাগুলো শুনতে পেলাম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা বলছো তাই লুকিয়ে চুরিয়ে শুনতে এসেছেন? কে কথা বলছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার দিকে দেখলেন, তারপরে মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু রেডিওর মধ্যে থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান যান, বাড়ি যান। কিরকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন। আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তো? তারপর হঠাৎ ওই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর উদ্বেল হয়ে গেল। ওগো, যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে। অনেক রাত হয়েছে তো। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা কেমন যেন তালগোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতো বললাম, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে? রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময়
আমার সঙ্গে কথা বলে। তার মৃত্যুর পর থেকে এমনই হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। জানেন, উনি সংসার চালান, উনি সব কিছু করেন। আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। বিস্ময়ের ঘোরে মনটা তখনও অর্ধমূর্ছিত হয়েছিল। বললাম, কিন্তু এ কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বোঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকে ব্যামো আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকের কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে না, বেত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষ বাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখ দৌড়াতে আরম্ভ করলাম। পথে ভূত বোধহয় সঙ্গে নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছা একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমার আর ওই মেঝের ওপরে মাদুর বেঁধে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ, একটা হাত এমন অস্বাভাবিকভাবে জড়ানো রয়েছে যে মনে হয়। মনের অবস্থা বুঝতেই পারছো। প্রায় তার ঘাড়ের উপরে আছড়ে পড়লাম। তিনি ধর্মর করে উঠে বসে বললেন, এলে ওই আমার একটু এই তন্দ্রা এসে গিয়েছিল। ঠিক তখনই রেডিওর মধ্যে থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ! আর যাবেন পরের হাঁড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই না? তাই একটু ভয় দেখালাম। আর কখনো এমন কাজ করবেন না। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আকাশবাণী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রত্যেক শুক্রবার ঠিক রাত ৯টায়, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।